আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আজ সাহিত্য এক্সপ্রেস অরিজিনালসে আপনারা শুনবেন সাহেবের বাগান। গল্পটি একটু ইন্সপায়ার্ড আমাদের বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প মর্গান সাহেবের বাগান থেকে। তো আশা করি আপনারা উপভোগ করবেন সাহিত্য এক্সপ্রেস অরিজিনালস সাহেবের বাগান। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে কিছু বিশেষ কথা: লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমরা অনেকটাই উৎসাহিত হই এবং অনেকটাই অনুপ্রাণিত হই। তো দয়া করে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক সাহিত্য এক্সপ্রেস অরিজিনালস সাহেবের বাগান। কি আশ্চর্য! শোবার আগে বিছানায় বসে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা, সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন। ঠিক 5টায় চোখ মেলে তাকানো, জানলায় লেগে আছে ভোর, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস, কিন্তু কি আশ্চর্য! কাল আমি গিলাসটা মাথার কাছে ছোট্ট টেবিলটাই রেখেছিল, সেটা পূবের জানালার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা বন্ধ, টেবিল থেকে জানালার দূরত্ব অবশ্যই 16 ফুট। কি জানি বাবা, ভোরের আলোয় পাতলা কাচের গিলাসটাই অদ্ভুত একটা গোলাপি রঙের আভা। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করলুম। না, ছিটকানি ভিতর থেকে বন্ধ। আমি না খুলে দিলে ভেতরে কারোর আসার সাধ্য নেই। এইবার গিলাসটার কাছে গেলাম। তলায় মিহি সাদা গুঁড়োর মতো কি সব পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিলাম। খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখেও নিয়েছিলাম। পরিষ্কার জল, কিচ্ছু ছিল না। গ্লাসটা যেখানে আছে থাক, হাত দিতে ঠিক সাহস হচ্ছে না। বরং মনোজকে ডাকি। মনোজ আমার সাগরেদ, বয়স কম কিন্তু তুখর ছেলে। মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক। অজস্র তুলো, রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে উড়াউড়ি করছে। কাল খুব গরম ছিল। মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল। সেই দিকে যেতে যেতে ভাবছি, নিশ্চয় বিরাট বিরাট কিছু ইঁদুর আছে, তাদেরই এইসব কাজ। দুটো ইঁদুরে গিলাসটাকে জানালার কাছে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্য কিছু নেই। মনোজ একটা মাদুরে থান ইট মাথায় দিয়ে ওরে ঘুমাচ্ছে। কাণ্ড দেখো ছেলের! বালিশ কি ছিল না? ধাক্কা ধাক্কি করে তুললাম। মনোজ অবাক। বালিশি মাথায় দিয়েই শুয়েছিল, থান ইট এলো কোথা থেকে? তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইট গুঁজে দিয়েছে। বালিশটিকে ছিঁড়ে ফর্দাফাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে। কে কে রে? কে সেই শয়তান রে? এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছেন। এক পাশে ইছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি আরো কয়েকটা বাগান বাড়ি। প্রায় সারা বছর বন্ধই পড়ে থাকে। মালিকরা সব ইউরোপ, আমেরিকায়। ওপাশে বিরাট এক শিব মন্দির। মন্দিরের চূড়ার রূপোর ধ্বজা বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ হয়ে গেল। নিয়ম অনুযায়ী 3 রাত কাটাতে হয়। আমি আর মনোজ এই 3 দিন থাকবো। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই। কোনো মাথা মুন্ডই নেই। ভয় পেলে পাওয়া যায়, কিন্তু কেন পাবো? বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটায়। ভূত হলে আমরা দুজনে কেউই ভূতে বিশ্বাস করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতেই পারে না, যেমন আলো আর অন্ধকার। মনোজ বললে, বুঝলে গুরু, এগুলো চা খেলেই সব ঠিক হয়ে যাবে, ও কিচ্ছু না। কালই আমরা দেখেছি শিব মন্দিরের কাছে একটা ভালো দোকান আছে। সকালে দারুণ আকর্ষণীয় গরম জিলিপি করে, আর লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটর সাইকেল আছে। মনোজ বললে, ও গুরু, চাবিটা দাও গুরু, বাইকের চাবিটা দাও।
মনোজ চলে গেল। কিছুক্ষণ পরে নিচে থেকে চিৎকার, এ কি গুরু, এ কি অবস্থা! কেন, কি হয়েছে? আর বলো না, দেখো নিচে, তুমি কাল বাইক নিয়ে কোথাও বেরিয়েছিলে? না না তো, না তো। গাড়িতে তেল নেই কেন? গাড়িটা তালাবন্ধ গ্যারেজে ছিল। কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি। চলেছে মাত্র 7 কিলোমিটার। এইবার মনোজই বলল, বুঝলে গুরু, আমার মনে হচ্ছে এটা একদমই ভৌতিক ব্যাপার। এছাড়া তো এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। তুমি এর ব্যাখ্যা কিভাবে দেবে গুরু, কিভাবে? না না, সম্ভবই না এর ব্যাখ্যা দেওয়া। ফেল মেরে মেরে এইটার ব্যাখ্যা দিতে গিয়ে তোমার বিজ্ঞান 100% ফেল মেরে যাবে। তাছাড়া কোনো উপায় নেই, ফেল মারবেই। আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকেই চললুম। বাঙালির ছেলে, সকালে চা না খেলে দিন শুরু করা যায়? মন্দিরের পাশ দিয়েই বইছে ইছামতি, ভারী সুন্দর। এইসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায়, আহা! এই সুন্দরকালে আমি আর মনোজ দুজনে গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইতুম। গতবার দুর্গাপুজোর সানে আমরা দুজনে গান গিয়ে দুটো ওয়াটার বটল পুরস্কার পেয়েছিলাম। সেই বটল দুটো আমরা এনেছি এখানে। মন্দিরে প্রণাম করে প্রচুর জিলিপি আর চা খেয়ে ঠিক করলুম একেবারে বাজারে গিয়ে ফিরবো। দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার 1 গ্লাস করে চা খেয়ে আমরা বাগানে ফিরে একেবারে হতভম্ব। বিশাল গেটে একটা মরচে ধরা তালা লাগানো। দেখলেই মনে হয় তালাটা কমসে কম 100 বছরের পুরনো। হাতে বাজারের ব্যাগ, ভেতরের সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা বাগান। বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই। মনোজ বলল, বুঝলে গুরু, এ নিশ্চয়ই কোনো বদমাইশের কাজ, যে কিনা আমাদের আড়ালে এই বাড়িতেই ঢুকে আছে, আমাদেরকে ভৌতিক ভয় দেখিয়ে যাতে আমরা এই বাড়িটি ছেড়ে চলে যাই। আমি বুঝে গেছি এ কোনো ভৌতিক না, এ নিশ্চয়ই কোনো বদমাইশের কাজ। আমি বললুম, ছিল ছিল, সারা রাত ঘাপটি মেরেছিল শয়তান, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে গিয়ে গেছে। মনোজ বললে, বুঝলে গুরু, আমার আর ধৈর্য সইছে না, আমি এবার গিয়ে পাঁচিল টপকে যাচ্ছি। কি রে, পড়ে গিয়ে হাতটা ভাঙবি নাকি? কতটা উঁচু দেখেছিস পাঁচিলটা? তাহলে কি করবো, এখানে ধরে কাজ করা ধরে থাকবো? ভিতরে যাই আগে। সারাদিন দাঁড়িয়ে থাকার থেকে তো ভেতরে গিয়ে দেখাটা উচিত নাকি? ভয়ঙ্কর কাশতে কাশতে সাইকেল চেপে মধ্যবয়সী এক ভদ্রলোক আসছেন। খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছেন। আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন। আমরা কিছু বলার আগেই তিনি বললেন, কি বাবুরা, কি করছো? তালা? আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ তালা। আপনি কি করে জানলেন? ওইটাই তো ভাই, এই অঞ্চলের হকগোল্ডে জানে। ওইটাতে মর্গান সাহেবের তালা। ভালো কইরা দেখ বাহে, তালার উপর লেখা আছে, ইরানে ইংলিশে লেখা, মেড ইন ইউডা ইংল্যান্ড, ওই ওই কি সব লেখা, 1901। ওই তো শিখেছি আশপাশের লোকের কাছ থেকে। আর দূর বুড়ো, কি বলছে, এ তো মরচে ধরা পুরনো তালা। এ আবার আর দেখেই বোঝা যাচ্ছে মরচে পড়া পুতাকার ভুতুরে পুরনো তালা। গুরু, এ বুড়ো কথা বাদ দাও। এই ছোকরা, ওই যে কইলি ভুতুরে, ওই শব্দটাই ঠিক, ওইটাই ঠিক। শ্যামবাবুকে শ্যামবাবু তো আমার বাবার নাম, আপনি চেনেন? তারে ক্যাডা না চেনে? ওই মস্ত বড় উকিল হইলেন গিয়া উনি। আমরা উনার লগে যারা কোর্টে কাজ করতুম, আদালতে, আমরা সবাই মিল্লা তারে বারণ করছিলাম, উনি শোনেন নাই। উনি বড্ড কড়া, ভীষণ কড়া, আদা মারা সাইড দিয়েও কড়া মানুষ, কারো কথা শোনেন নাই। তোমরা হইন, মর্গান সাহেবের বাবা হইল গিয়া ছিলেন নীলকুঠি দার। ইংরেজ আমলে এইখানে বিশাল অত্যাচার চালাইতেন
তিনি, এইটা নিশ্চয়ই তোমরা জানতে। ঊনবিংশ শতাব্দী সাহেবরা নীল চাষ করাইতো। মর্গান একটা চট কল কইরা ছিল, আরো অনেক সাহেব নিয়া। মর্গান প্রথম বিশ্বযুদ্ধ লইরা ক্লান্ত হয়ে গেছিল, টাকা পয়সা হারাইয়া ফেলেছিল, কিন্তু নাম কামাইছিল, তারে সবাই বীর কইয়া ডাকতো। কিন্তু বেচারায় শান্তি পায় নাই, জীবনে সুখ তো ত্রুটি মাত্র পায় নাই। তার বউ এর চরিত্র ছিল নেহাতি খারাপ, না না না, নেহাতি ব্যাড। আগ্রো বলছি কি পুরো ব্যাড ক্যারেক্টার। এই চুপ, দাঁড়া দাঁড়া, কি বলছে আগে শুনতে তা দে। হগো পুলারা, হ্যাঁ বউটা ছিল ভেরি ব্যাড। একদিন রাত্রের কথা, গোলাপি রঙের একটা গেলাসে মদের সঙ্গে সেকো বিষ মিশাইয়া খাওয়াই দিছিল। বদমাইশ মেয়ে একটা। এদের জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। হয় নাই, দেওয়া উচিত ছিল। আমি হইলে তো তাই দিতাম। কোনো মেম যদি সুন্দরী হইয়া থাকে, জানবা বুকের উপর হাত রাখা, চোখ বন্ধ কইরা, হেডায় ভেরি ভেরি ডেঞ্জারাস, অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ সার্পেন্ট। ও গুরু, এই বুড়ো কি ইংলিশ বলছে? এ তো আমাকে ফেল করে দেবে। এই বুড়ো ইংলিশ শিখলো কোথা থেকে? তাই তো দেখছি রে মনোজ। ও কাকা, তুমি ইংলিশ শিখলা কোথাতে? এইটাই তো বাহে। ওহন তো তোমরা জানো অনলাইনে যুগ। ওই নাতিগুলোকে গাছের তলায় রিল দেই পয়সা পয়সা। একটা টাকলা কইরা লোক আছে। লোকটা সাইকেলে উঠতে যাচ্ছেন। আমরা বললুম, এ কি, আপনি চলে যাচ্ছেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আর বসুন যাইবো না। আমার স্কুল পুরো বসে গেছে, কাশির লজ্জায় কতটা দেরি হয়ে গেল। ওষুধ খাচ্ছেন? ওষুধ খাবো কেন? এই যে বললেন কাহি। আর ধুর বাপু, আরে কাশি হইল কি আমার ছেলের নাম। আমার 3 পুলা। এক পুলার নাম কাশি, এক পুলার নাম বৃন্দাবন, এক পুলার নাম মথুরা। 3 তীর্থ তীর্থ। এটা পড়ো। তাহলে বুঝলে যান আমরা কি করব। আর কি করবা? হগল দিয়ে যা করছে, ওই তালারে চ্যালেঞ্জ কইরো না। পালাইয়া যাও, পালাইয়া যাও, নাহলে শিকড় হুইদ্যা তোমাকে বংশ নির্বংশ হইয়া মুচ্ছা যাইব। মর্গান সাহেবের বদলা কিন্তু সহজ কথা না, বুঝলে? পালাও, পালাও। বুঝলে গুরু, বাজারে যখন গেছিলাম শুনলাম আমাদের আগেও কোন একটা মানুষ এই বাগানটা কিনেছিল, তারও নাকি আমাদের মতোই অবস্থা হয়েছিল। বলতে বাজারে গিয়ে এসে দেখে তালা মারা বাড়ি। কে মারলো তালা কেউ জানে না গুরু। এর নিজের গরমে এই তালাটা, তখন সাহস ছিল, তালাটা ভেঙেছিল, পুরো নির্বংশ হয়ে মরে গেল গুরু। তাদের বাড়ির বেড়াল পর্যন্ত বাঁচেনি। ভাঙা তালাটা নাকি আবার ভাঙার পরে আবার অটোমেটিক এসে এই দরজায় ঝুলছিল। কি ভয়ানক, কি শুয়োরের। ও গুরু, এইসব বুড়ো ফুড়ো মর্গান কোন বাগানের গার্ডেনার মর্গান, ওদের কথা বাদ দাও। তুমি কি তালা ভাঙবে? তাহলে আমি ভেঙে দিচ্ছি। আমার আর এই বাইরে থাকতে ভালো লাগছে না, প্রচুর খিদে পেয়েছে। চলো ভেতরে চলো, গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কিছু করি। এই বুড়ো কথা বাদ দাও, শালা সাটিয়া বুড়ো খৈনি ডলে। আমি মনে মনে ভাবছি কি করা যায়। আমারও মনে হচ্ছিল মর্গান সাহেবের কথা গ্রামের লোক এমনি এমনি চিন্তা করেছে। আমরা বরং ভেতরেই ঢুকে যাই। এই এই কথা ভাবতে ভাবতে দেখি মনোজ একটা থাঙা ইট তুলে তালায় দু এক গা অলরেডি মেরে দিয়েছে। আর মর্গানের নামে থই, ওই দাদুর নামে ওই, মনোজ ওই, দেখি সুর করে করে গান করতে করতে তালাটা ভালোই ভেঙে ফেললো। গুরু ভেঙে গেছে, আমি গুরু, বললাম, ভাঙ ভাঙ মনোজ তালা ভাঙ। গুরু ভেঙে গেছে, ভেঙে গেছে। তারপরে দেখি তালাটা বেশ ভালোভাবে ভেঙে গেল। আমরা গেটটা খুলে ভেতরে ঢুকলাম। ও গুরু, ও তাড়াতাড়ি ভেতরে চলো তো, বাজারের ব্যাগটা নাও, রান্না করে চলো। তো আর খিদে সহ্য হচ্ছে না, এমনি এই দাদুর গল্প শুনে মাথা গরম হয়ে গেছে।
পেটে দারুণ খিদে পেয়েছে, নিয়ম অনুযায়ী তো আরো ২ রাত থাকতে হবে। ভূত আসার আগে যদি না খাই আমরা এমনিই মরে যাবো। খেতে হবে। খেয়ে দেয়ে নি চলো। এসব কথা শুনে আমিও ভাবলাম, যাক মর্গান সাহেবের গল্প, ওর ভুয়ো গল্প। তাই ভেবে আরামে রান্নাঘরে গিয়ে যে মুরগিটা এনেছিলাম সেটা ভালো করে ব্যবস্থা করলাম। করে পেটে দিয়ে এই দুপুরবেলা একটু ঘন্টাখানেক ঘুমানোর চেষ্টা করলাম। ধর বিকেল ৪টে নাগাদ ঘুম ভেঙে বাইরে মনোজকে ডাকতে গিয়ে দেখি মনোজ নেই। কোথায় গেল? সারা বাড়ি খুঁজে খুঁজে শেষে দেখি মনোজ ছাদের এক কোণে দাঁড়িয়ে বাগানের দিকে কি একটা দেখছে। গিয়ে ঘাড় ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, কিরে মনোজ, কি দেখিস? মনোজ চমকিত হয়ে বলল, হুম, কে? ও গুরু। এই তুই কি করছিস এখানে? আর বললো না গুরু। ও শুয়েছিলাম, হঠাৎ একটা কোকিলের ডাক শুনলাম। শহরে থাকতে তো কোকিলের ডাকও শুনিনি। কোকিল তো দেখা দূরেই থাক। ভাবলাম কোকিলের ডাক যখন শুনেছি আজকে ছাদে গিয়ে কোকিল দেখেই ছাড়বো। তুমি দেখেছো কোকিল আগে? ধুর ধুর ধুর, কি করিস না তুই, ভয় পাই দিয়েছিলি তুই। তার মানে তোমার মাথায় এখনো সেই মর্গান সাহেবের কাহিনীটা আছে, এই জন্যই তুমি ভয় পাচ্ছ। তুমি না গুরু, তুমি নাকি এত বড় শিক্ষিত মানুষ, ভূতে ভয় পাও না? আর এখন এই এক টাকার পুরনো গল্প নিয়ে পড়ে আছো এখনো? আরে না, ওসব কথা আমি বিশ্বাস করি নাকি। চ চ, বিকালের ব্যবস্থা ব্যবস্থা করবি নাকি রে? ও গুরু, তুমি তো আমার মনের এক কোণার কথা বলছো। তা বলো, চলো গিয়ে দেখি কোথাও আশপাশে খাটি ফাটি পাওয়া যায় কি নি আনার। তারপর কথাবার্তা শেষ করে নিচে নেমে বিকেল ৫টা নাগাদ তৈরি হয়ে বাজারে সন্ধ্যার বিশেষ জলপানের জন্য দোকান খোঁজাখুঁজির জন্য গেলাম। গিয়ে বহু কষ্টে একখানা ছোট্ট দোকান পেলাম। তাও আবার সেখানে বিদেশি মাল আনে না। তাই মনোজের ইচ্ছা এবং মনোজের চয়েসে একখানা দেশি মাল নিয়ে সেই বাড়িতে যেই ঢুকতে যাব, আবার দেখি গেটে সে একই রকম এবং একই তালা ঝোলানো। এই দেখে মনোজ হঠাৎ করে রেগে উঠে বলল, ধুর, এই বুড়োরই কাজ। এর পরের বার ওই বুড়োকে আমি পেলে না, গুরু বলছি সত্যি আমি কচু কাটা করে ফেলে দেবো। আর মাথায় সহ্য হচ্ছে না। ওই করেছে নিজ্ঞাত ভয় পাওয়ানোর জন্য, ওই করেছে। ওর হাতানোর জায়গায় ইচ্ছা আছে এই জায়গাটা। এই ব্যবস্থা শুরু করি। আমি মনোজকে বললাম, দাঁড়া দাঁড়া, তুই শান্ত হ, যখন পাবো তখন ঠিক দেখা যাবে, এখন চ ভেতরে তো যাই, ভাঙ 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 তালাটা ভাঙ। মনোজ আবার একই পদ্ধতিতে এবং আরো রেগে এবার ইট দিয়ে দু ঘায়ে তালাটা ভেঙে ফেললো। আমরা ভেতরে গিয়ে আর সহ্য করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ছাদের ওপরে গিয়ে একটা মাদুর পেতে তাতে সব রকমের ব্যবস্থা করলাম। দুটো গ্লাস, খানিকটা জল, খানিকটা আর দুপুরের রাখা চিকেন কষাটা দুটো খেয়েই মনোজ তার সুখ দুঃখের গল্প শুরু করলো। কাঁদতে কাঁদতে তার এক্স প্রেমিকা মনোজের মনে পড়লো। তারপর সে কি কান্না! কাঁদতে কাঁদতে হঠাৎ দেখি মনোজ গলা ধরে বসে পড়ল এবং হা করে এক অদ্ভুত শব্দ করতে লাগলো। কি রে মনোজ, কি হলো, কি হলো, কি হলো তোর, কি হলো? হঠাৎ আমি বুঝতে পারছি না মনোজের ঠিক কি হলো, কি করব ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে দেখি মনোজের হাত পা অসাড় হয়ে গেল। মনোজ হা করেই শুয়ে পড়ল। আমি হতবাক হয়ে বসে রইলাম, খানিকটা পিছিয়ে বসে রয়েছি। এমন সময় দেখি মনোজের চোখ আমার দিকে ঘুরল। সে অদ্ভুতভাবে দাঁত বার করে আমার দিকে তাকিয়ে রইল, হাত দুটো শক্ত মুষ্টিবদ্ধ করলো এবং হঠাৎ করে উঠে বসলো। উঠে বসে তার গলা দিয়ে অদ্ভুত স্বরে বলে উঠল, মনোজ, মনোজ ওঠ, আমি তো ভয় পেয়ে গেছি। হু ইজ Manoj? I am Captain Morgan. Morgan, the real owner of this garden and house. Mickey. তুমি কে? তুমি মনোজ কই? মনোজ? তুমি মনোজ না, তুমি মনোজ না। তা ঠিক।
আমি মনোজ নয়, কিন্তু মনোজের কি হবে তা তুমি বুঝতে পারছো না। তোমরা এখানে করছোটা কি? এ বাড়ি আমার, গ্রামবাসীর কাছে আমার সম্বন্ধে শোনোনি? তার আগে বলো, তোমরা এখানে কি করছো? তোমরা কি কিছুই শোনোনি গ্রামবাসীদের কাছে আমার সম্পর্কে? তোমার উপস্থিতিতেই তোমরা আমার বাড়িতে অনুপ্রবেশ করেছো। না না তো, আমার বাবা কিনেছে এই জায়গাটা, এটা আমাদের। হু ইজ ইয়োর ফাদার? দ্য ব্লাডি ফাদার। আই, only I am the real owner of this house, no other else. এই সমস্ত দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে রইলাম। কোনো ক্রমে শরীরে যেটুকু শক্তি ছিল তাকে সঞ্চয় করে দিলাম পেছনের দিকে সিঁড়িঘর হয়ে দৌড়। জোরে দৌড়ানো সম্ভব, দৌড় দিলাম। দৌড় দিয়ে দরজা দিয়ে বেরোতে যাব, সেই সময় দেখি মনোজ দাঁড়িয়ে। খানিকক্ষণ পর মনোজের শীতল সরু সরু আঙুলগুলো আমার গলায় অনুভব করলাম। আমার শ্বাসনালী দিয়ে যেন বায়ু চলাচল বন্ধ করে দিল। এই অবস্থায় মনোজ হঠাৎ বলে উঠল, Where are you growing? আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। চোখের সামনেটা অন্ধকার হয়ে উঠল। খানিকক্ষণ পর হাতের কাছে কি একটা শক্ত ফুলদানি মতন অনুভব করলাম। যা হয় হবে ভেবে ওটা তুলে মনোজের মাথায় তুপ করে মারলাম। মনোজ গলা ছেড়ে খানিকক্ষণ মাথায় হাত দিল এবং বলল, You, you bloody human! I'll kill you. Definitely I'll kill you. আমি কোনো ক্রমে তাকে ধাক্কা দিয়ে গেটের দিকে দৌড় দিলাম। সেখানে দেখি সেই মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। আমাকে দেখে বললেন, বাবু, এই দিকে আইহুন, যত তাড়াতাড়ি পারেন এই দিকে দৌড়ায় আইহুন। তখন দেখলাম তার বাঁ হাতে একটি মশাল এবং ডান হাতে একটি বড় লম্বা পেরেক, তার সাথে সাথে আরেকটি হাতুড়ি। বুঝতে পারছি না সে এসব দিয়ে কি করবে। সেসব চিন্তা খানিকক্ষণের জন্য মাথা থেকে সরিয়ে দিয়ে আমি প্রাণপণে তার দিকে দৌড় লাগালাম। সে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমাকে তার পিছনের দিকে সরিয়ে নিয়ে তার ক্রিয়াকলাপ শুরু করলো। সে হঠাৎ মশালটা মনোজের দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর গেট দুমদাম শব্দে আটকে তালায় কি একটা মন্ত্র পড়ে পেরেকটা জোরে জোরে তালায় ঢুকে দিল। এবং সেই রাতেই আমি তখনই জ্ঞান হারালাম। তারপরে যে কি ঘটলো আমি আর কিছুই জানি না। পরদিন সকালে সেই বয়স্ক ভদ্রলোকের ঘরে আমার ঘুম ভাঙলো। সেখানে সে আর তার স্ত্রী বসে আমার মাথায় জল পটে দিয়ে দিচ্ছিল। তারপর সে বলল, এই যে দেখতেছি বাবুর চোখ খুইল্লা গেছে। চিন্তা নাই বাপু, আপনি একদম 100% ঠিক আছেন, সুস্থ আছেন। আপনি খুব তাড়াতাড়ি হাঁটতে পারবেন, নিজের বাড়ি যাইতে পারবেন। মনোজ কই মনোজ? আমি অনেক চেষ্টা করছি বাপু, আমি পারি নাই। আমারে ক্ষমা কইরা দিয়েন বাবু। মনোজ বাবুরে বাঁচানোর আমি অনেক চেষ্টা করছি, কিন্তু মর্গান সাহেব খুব শক্তিশালী। এখনো সেই বাড়ি অভিশপ্ত হইয়া রয়েছে। এখনো সেই বাড়ি যাওয়ার জন্য একদম সুরক্ষিত নয়। আজ 10 বছর পর আমি আবার সেই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে এই গ্রামে দেখা করতে এসেছি। আমার প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেক বছরই আমি তার সাথে দেখা করে যাই। আজ হঠাৎ করে মর্গান সাহেবের বাড়ি দেখে মনে পড়ল, প্রায় 10টা বছর কেটে গেল। হ্যাঁ, মনোজকে আর দেখা যায় না। বাড়িটির সামনে গাড়ি যেতেই একটা শিরশিরানি জাগানো হাওয়া, সাথে একটা ফিসফিসানি শব্দ আমার কানে ভেসে উঠল। গুরু,